আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 11টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি ইপসিতা জামান। খেলার খবর। অবিশ্বাস্য ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা 2-0 গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে 3-2 গোলের ব্যবধানে। ইব্রাহিম ও জিকোর গোলে 79 মিনিট পর্যন্ত এগিয়েছিল মিশর। তবে ক্রিস্টিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। আসরে সর্বাধিক 8ম গোল লা পুলগার। আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টুর্নামেন্টে রাখতে চেয়েছে ফিফা। ম্যাচ শেষে এমন বিস্ফোরক মন্তব্য মিশরের কোচ হোসাম হাসানের। আর ম্যাচ শেষে রেফারিকে জালিম বললেন মিশরীয় ফুটবলার মোস্তফা জিকো। ম্যাচ শেষে দুদেশের ফুটবলারদের চোখই অশ্রুসিক্ত। কারো নয়ন ভিজেছে আনন্দে, আবার কারো পরাজয়ের গ্লানিতে। তবে সেখানে আছে একরাশ চাপা কান্না, আছে ন্যায্যতার দাবি। হারের কারণ হিসেবে ফরাসি রেফারির দায় দেখছেন মিশরীয় ফুটবলার মোস্তফা জিকো। তাই তো ম্যাচ শেষে সব ক্ষোভ উগরে দিলেন, আর আগে থেকেই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। রেফারি ছিল অন্যায্য। ম্যাচের শুরু থেকেই তিনি আমাদের উপর অন্যায় করেছেন। তিনি চাননি আমরা ম্যাচ জিতি। আমরা যখন 2-0 গোলে এগিয়ে থেকে ম্যাচ জিতছিলাম, তখন রেফারি বারবার আমাদের উপর চড়াও হচ্ছিলেন। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। আর্জেন্টিনাকে আরও একটি বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন। ফুটবলারদের সাথে সুর মিলিয়েছেন কোচ হোসাম হাসানও। এমন হারের পেছনে ফিফা ও রেফারি তার কাজ করায়। আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখার চেষ্টা ছিল অভিযোগ তার। বিশ্ব চ্যাম্পিয়নদের চেয়ে আমরা ভালো খেলেছি, প্রায় সব দিকেই আমরা এগিয়েছিলাম, কিন্তু মাঠের ভেতরের কিছু সিদ্ধান্ত এবং মাঠের বাইরের কিছু বিষয় ম্যাচের ফলকে প্রভাবিত করেছে। হয়তো তারা চেয়েছিল আর্জেন্টিনা ও মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে। মোহাম্মদ সালার উপর হওয়া ফাউলের ঘটনায় সম্ভাব্য পেনাল্টির জন্য ভিএআর না দেখা এবং মিশরের দ্বিতীয় গোল অদ্ভুতভাবে বাতিল হওয়া নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। কথা বলেছেন ম্যাচ শেষে রেফারির সাথে তার তর্কে জড়ানো নিয়েও। আমি রেফারিকে বলেছি এটা অন্যায়, হয়তো তার লুকানোর কিছু আছে। কেউ যদি কিছু লুকানোর চেষ্টা করে, অনেক সময় সেটি লুকিয়ে রাখতে পারে না। যাই হোক, আমার কাজ শেষ। এই টুর্নামেন্টে আর কোনো ম্যাচ আমি দেখছি না। শুধু মিশরীয়রাই না, রেফারির এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বিবিসির বিখ্যাত সাংবাদিক ডেল জনসন, সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার রবার্তো কার্লোস ও সাবেক ইংলিশ ফুটবলার অ্যালান শেরার। শাফাত মিদুল, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রে মেসি মার্তিনেজদের জয় একসাথে উদযাপন করলেন আর্জেন্টিনা ও বাংলাদেশের ফুটবল সমর্থকরা। নিচে গিয়ে নিজেদের পতাকা হাতে ভালোবাসার বহিঃপ্রকাশ। তবে মিশরীয় সমর্থকরা ম্যাচ হারের জন্য দোষারোপ করেছেন রেফারিকে। নাচে গানে বাংলাদেশি সমর্থকদের সাথে যোগ দিলেন আর্জেন্টাইন সমর্থকরা। আলবি সেলেস্তের প্রতি লাল সবুজের প্রেমের খবর এখন পুরো বিশ্বের জানা। আর্জেন্টিনা তো বটেই, বাংলাদেশের পতাকা হাতেও অনেকেই এগিয়ে এলেন। শেষ পর্যন্ত তা রূপ নিল উৎসবে। বাংলাদেশকে ধন্যবাদ জানাতে ভোলেননি কেউই। I love your country. I love your country and your people. Yes, yes. We love Bangladesh. We love Bangladesh, bro. I love the support that they have. They're unbelievable. বাংলাদেশিরাও মুগ্ধ আর্জেন্টিনার এমন আতিথেয়তায়, সঙ্গে তৃপ্ত দারুণ এক ম্যাচের সাক্ষী হওয়ায়। ও মাই গড, এটা আসলেই কল্পনা। কি করছে আজকের ম্যাচটা, কি করছে এটা একমাত্র যারা মাঠে উপস্থিত ছিল তারাই বলতে পারে। কান্না করে বিদায় নেবে পেনাল্টি মিস করে, এটা হতে পারে না। ফুটবলের গড তাকে আবার একটা সুযোগ দিয়েছে এবং দেখিয়ে দিয়েছে সে। ফ্ল্যাগটা তাদেরকে এখন নতুন করে চিনানো লাগে না, তারা দেখলেই চিনে এটাই বাংলাদেশ, এটাই তাদের ভালোবাসা। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। ম্যাচ শেষে বাঁধ ভাঙা উল্লাস আলবি সেলেস্তে সমর্থকদের। আটলান্টা স্টেডিয়ামের বাইরে তখন এক খণ্ড বুয়েন্স আইরেস, কর্দোবা, রোজারিও বা মেন্দোজা। ছেলে, বুড়ো, নারী, পুরুষ সব ভেদাভেদ ভুলে নেচে গিয়ে উৎসবে সামিল। ঠিক বিপরীতে মিশরীয় সমর্থকরা দোষারোপ করেছেন রেফারিকে। জয় ছিনিয়ে নেয়ার অভিযোগ তাদের। We scored a goal. They said no. The third goal, it's a complete penalty for us. The referee, all the game, all the match, every touch is a foul for them. For us, nothing. As if he is deaf, he is blind.
FIFA is unfair. They removed the red card for the US team, and now the referee is so bad. He didn't even look for the VAR for our penalty. That's unfair. মেসি আর আর্জেন্টিনায় ভরসা রাখা সমর্থকরা এখন স্বর্ণালী ট্রফিতে চোখ রাখছেন। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, আটলান্টা, যুক্তরাষ্ট্র। চূড়ান্ত হলো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল লাইন আপ। শেষ 8-এর লড়াইয়ে সর্বোচ্চ 6 দল ইউরোপের, আফ্রিকার মরক্কো ও লাতিনের একমাত্র প্রতিনিধি আর্জেন্টিনা। কাকতালীয়ভাবে এখনও টিকে আছে র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দল ও 4 বিশ্ব চ্যাম্পিয়ন। 48 দল থেকে ছিটকে গেছে 40টি। 3 ধাপের লড়াই শেষে শিরোপার রেইসে টিকে আছে আর মাত্র 8 দেশ, যার 6টি ইউরোপের, 1টি করে আফ্রিকা ও লাতিন আমেরিকার। 10 জুলাই ফ্রান্স মরক্কো ম্যাচ দিয়ে শুরু হবে কোয়ার্টার ফাইনাল। গেলবারের হারের প্রতিশোধ এবার নেয়ার হাতছানি অ্যাটলাস লায়ন্সদের। কাতার আসরে যেই সেমিফাইনাল থেকে তাদের বিদায় করেছিল লে ব্লু, হট ফেভারিটদের হারিয়ে এবার সেখানেই জায়গা করে নেয়ার চ্যালেঞ্জ হাকিমি দিয়াজদের। পরদিন লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের মুখোমুখি হবে স্পেন, যাদের বিপক্ষে শেষ 6 দেখায় একবারও জিততে পারেনি রেড ডেভিলস। অপরাজিত অগ্রযাত্রা আর শতভাগ ক্লিনশিটে এবারও জয়ের দৌড়ে এগিয়ে লা রোহা ফিউরি। ইউরোপিয়ান ব্যাটল দেখা যাবে তৃতীয় কোয়ার্টার ফাইনালেও। দুরন্ত ইংল্যান্ডের প্রতিপক্ষ উড়ন্ত নরওয়ে, যাদের কাছে হেরে শেষ 16 থেকে বিদায় নিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। লড়াইটা দুদলের 2 তারকা আর্লিং হল্যান্ড ও হ্যারি কেইনেরও। গোল্ডেন বুটের রেইসে ছুটছেন দুদলের 2 সেরা তারকা। যথারীতি এ পর্বেও শেষ ম্যাচ ডেতে নামবে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ 72 বছর পর শেষ 8-এ ওঠা সুইজারল্যান্ড। 2014 বিশ্বকাপের দুদলের শেষ 16 লড়াই এবার মঞ্চস্থ হবে কোয়ার্টার ফাইনালে। শেষ 8-এর লড়াই আরও জমিয়ে তুলেছে গোল্ডেন বুটের রেইস, যে দৌড়ে সবার চেয়ে এগিয়ে লিওনেল মেসি। খুব একটা পিছিয়ে নেই কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হল্যান্ড ও হ্যারি কেইনও। জহির সাগর, চ্যানেল 24। টানা 4 দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত বন্দরনগরী চট্টগ্রাম, কক্সবাজার সহ 3 পার্বত্য জেলা। বান্দরবানের সাঙ্গু নদীর পানি বেড়ে শহরের আর্মিপাড়া, শেরেবাংলা নগর, বরিশাল পাড়া, ইসলামপুর সহ প্লাবিত হয়েছে নিচু এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। অনেকে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। অনেক এলাকায় বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে 220টি আশ্রয় কেন্দ্র। রাঙামাটিতে বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে ছোট ছোট পাহাড় ধস। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। বৈরী আবহাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার সব প্রাথমিক বিদ্যালয়। বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়িতেও বিপর্যস্ত জনজীবন। কক্সবাজারেও বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। লাইনে পানি ওঠায় ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল। জলাবদ্ধতায় ডুবেছে চট্টগ্রাম নগরীর অনেক নিচু এলাকা। রাস্তাঘাট ছাপিয়ে হাঁটু থেকে কোমর পানিতে তলিয়েছে দোকানপাট, বসতবাড়ি। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন মানুষ। এভাবে কিভাবে থাকতে পারি? বর্ষা তো বেশি হইতে আছে, তাহার কোনো জায়গা নাই। ঘর বাড়ি পানিতে তলাই গেছে, কমবে যাবো জানি না। ভারী বৃষ্টিপাতের কারণে বান্দরবনের যে নিম্নস্থানগুলো আছে সেখানে পানি ওঠার সম্ভাবনা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এলাকায় পানি উঠে গেছে, আমরা এখন আশ্রয় কেন্দ্রের জন্য অপেক্ষা করতেছি। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে জানাবেন আমাদের। আপনি নিশ্চয়ই আমাকে দেখছেন, আমি যে পরিবেশ পরিস্থিতির মধ্যে আছি সেটা দেখে অনুমান করা খুবই সহজ যে চট্টগ্রামের আজকের পরিস্থিতি কি। আমি একটু আপডেট দিতে চাই। গত রাতে যখন চট্টগ্রামে বৃষ্টি কমতে শুরু করে, সন্ধ্যার পর থেকে ক্রমেই বৃষ্টি কমতে শুরু করে এবং রাত 12টার দিকে বলা যায় যে বৃষ্টি আর ছিল না এবং বৃষ্টি কমে যাওয়ার পর থেকে কিন্তু পানি নামতে শুরু করে। আমরা রাত যখন 1টা-2টা পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করি তখন দেখেছিলাম যে পানি অনেকটাই নেমে গেছে বা অনেক জায়গা থেকে পানি নেমে গেছে। কিন্তু আজকে সকালে আবার যখন বৃষ্টি শুরু হয় এবং ভারী বর্ষণ কিন্তু অব্যাহত রয়েছে, এই পর্যায়ে এসে কিন্তু পানি আগের মতো অর্থাৎ গতকালকের মতোই চট্টগ্রাম নগরীকে একরকম ডুবিয়ে দিয়েছে বলে বলা যায়। এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা। এটিকে বলা হয়, এটি অফিস পাড়া, এটি বাণিজ্য কেন্দ্র এবং এটিকে চট্টগ্রাম নগরের প্রধান বাণিজ্যিক এলাকা বলা হয়। আপনি দেখছেন যে হাতের ডান পাশে আমার রয়েছে আগ্রাবাদ যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার
চট্টগ্রামের এবং বাংলাদেশের একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এখানে পানি, এর সামনে পানি, এবং ডানে বামে আমি যতগুলো অফিস দেখছি সবগুলো অফিসে বলা, অর্থাৎ নিচু যেগুলো পুরনো দিনের বিল্ডিং যেগুলো বা একতলা ভবন দেখা যাচ্ছে পানি ঢুকে গেছে এবং মানুষজন চলাচল করছে অত্যন্ত কষ্ট করে। যারা অফিসে এসেছেন কিংবা অফিসে এসে তাদের পেশাগত কাজে দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন জায়গায় যারা যাচ্ছেন, ব্যাংক থেকে ব্যাংকে কিংবা এক অফিস থেকে আরেক অফিসে কিংবা অফিস থেকে বন্দর, কাস্টমস সহ বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তারা কিন্তু চরম দুঃসহ সময় কিন্তু পার করছেন। আপনি দেখছেন এক একটি রিক্সার কিন্তু পা দানি পর্যন্ত প্রায় পানি উঠে গেছে। এখন এই যে একটা বৈরী আবহাওয়া এবং বিরূপ পরিস্থিতির মধ্য দিয়ে মানুষজনকে আজকে 2 দিন চলাচল করতে হচ্ছে। বাস্তবে বৃষ্টি যদি না কমে, পানি নিষ্কাশন ব্যবস্থা যদি জোরদার না হয়, তাহলে এই কষ্ট কিন্তু এই হজম করেই যেতে হবে চট্টগ্রামবাসীকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার চলে যাবো রাঙামাটিতে আছেন জিয়াউল হক। জি, আপনাকে দেখেই বুঝতে পারছি সেখানকার আবহাওয়ার অবস্থা। সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে আমাদের একটু জানাবেন। সাধারণ মানুষের ভোগান্তি বলতে এখন রাঙামাটি শহরের অবস্থা কিছুটা ভালো, কারণ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। গতকালকে যে ভারী বর্ষণ ছিল সেটা কিছুটা কমেছে, তবে পাহাড়ি ঢলে আসলে আমরা সবশেষ খবর যেটা জানতে পেরেছি যে রাঙামাটি, খাগড়াছড়ি, রাঙামাটি দিঘনালা বা সাজেক সড়ক সেটা ডুবে থাকে। রাঙামাটি সাজেকে এখন পর্যন্ত যে গত 2 দিনে যে পর্যটক গিয়েছে প্রায় 400 শতাধিক পর্যটক সেখানে আটকা পড়ে আছে। এছাড়া রাঙামাটির বাগাইছড়িতে যে নিম্ন অঞ্চল, যে পাহাড়ি ঢলে নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে বেশ কিছু এলাকা ইতিমধ্যে ডুবে গেছে এবং প্রায় শতাধিক পরিবার সেখানে পানিবন্দী হয়ে আছে বলে আমাদের জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। এছাড়া আমরা খবর পেয়েছি যে বরকল, জুরাইছড়ি, বিলাইছড়ি, বেশ বেশি করে বিলাইছড়ির অবস্থা যদি বলি, ফারুয়া বাজার এবং নিম্নাঞ্চল যে রয়েছে সেখানে বসন্তবাড়ি ডুবে গেছে এবং বাজার এলাকা ডুবে গেছে। সেখানে মানুষজনকে আশ্রয় কেন্দ্র নিয়ে যাওয়ার জন্য প্রশাসন কাজ করছে এবং এই পর্যায়ে রাঙামাটি শহরের যে পরিস্থিতি সেটি হচ্ছে যে এখানকার পাহাড়ি এলাকায় যারা বসবাস করছে, দুর্গম এলাকায়, তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র নিয়ে যাওয়ার জন্য গতকালকে যে আপ্রাণ চেষ্টা করা হচ্ছিল সেটা কিন্তু বিন্দু পরিমাণে কোনো সফলতা এখন পর্যন্ত দেখা যায়নি। মানুষজন এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে সেভাবে ফিরে আসেনি। পাহাড়ে ঢালে যারা বসবাস করছে তারা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। গতকালকে যে বৃষ্টিপাতের রেকর্ড, যে গতকাল সকাল থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত যে 12 ঘন্টা যে বৃষ্টিপাত দেখেছি সেটা 108 মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে। যে বৃষ্টিপাতের আসলে আবহাওয়া অফিসিতে বলছে সেটা ভারী বর্ষণ হিসেবে তারা আখ্যায়িত করছেন। এছাড়া রাঙামাটির সাথে বান্দরবানের যে সড়ক যোগাযোগ, যে ফেরি চলাচল, সেটি আসলে বন্ধ রয়েছে তীব্র স্রোতের কারণে। এখন পর্যন্ত পাহাড়ে যে বসবাস করছে তাদের সরে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু পাহাড়ে যারা বসবাস করছে তারা এখন পর্যন্ত সরে যাওয়ার জন্য কোনো ধরনের উদ্যোগ নেয়নি তারা ব্যক্তিগতভাবে। এই ছিল রাঙামাটি থেকে সবশেষ তথ্য আমার কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা চিটাগং এবং রাঙামাটি থেকে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আজ এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিত করার কথা জানায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। অন্যান্য শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে। মঙ্গলবার রাত 1টার পর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি যখন সিদ্ধান্ত ঘোষণা করে তখন পরীক্ষা শুরুর বাকি মাত্র 9 ঘন্টা। এর আগে মঙ্গলবার রাত 11:15টায় চট্টগ্রাম ও রাঙামাটি জেলার এবং রাত 12:15টায় কক্সবাজার জেলার এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল। 2 বছর বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার। সম্প্রতি দেশটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর খুলছে দেশটির শ্রম বাজার। অভিবাসন বিশ্লেষকরা বলছেন, কর্মীদের ডাটাবেজ, স্বচ্ছ লেনদেন প্রক্রিয়া ও নিয়ন্ত্রিত অভিবাসন ব্যয়ে অগ্রণী ভূমিকা নিতে হবে সরকারকে। অন্যদিকে সিন্ডিকেট মুক্ত উন্মুক্ত শ্রম বাজারের প্রত্যাশা রিক্রুটিং এজেন্সি ব্যবসায়ীদের। সম্রাট হোসেনের রিপোর্ট। গত 2 দশক ধরে নানা অনিয়মে জর্জরিত মালয়েশিয়ার শ্রমবাজার। সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও চুক্তি অনুযায়ী কাজ না পাওয়া যেন সাধারণ ঘটনা এই শ্রমবাজারে। ফলে নানা অনিয়মের অভিযোগে 2023 সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে মালয়েশিয়া। সর্বশেষ কলিং ভিসায় দেশটিতে যায় 4.5 লাখ বাংলাদেশি। 2 বছর বন্ধ এই শ্রমবাজার নিয়ে ফের আলোচনা শুরু হয় প্রধানমন্ত্রীর সফরে। দুদেশই সম্মত হয় স্বচ্ছতা ও অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণে। তাহলে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কেমন পদক্ষেপ নেওয়া উচিত সরকারের? অভিবাসন বিশ্লেষকরা বলছেন, কর্মীদের স্বার্থ রক্ষায় বিশেষ নজর রাখতে হবে সরকারকে। কোন প্রক্রিয়ায় কর্মী যাবে, সেই প্রক্রিয়াটা স্বচ্ছ কিনা, কত টাকা খরচে তারা যাচ্ছে, তারা কতদিন পর সেই টাকাটা তুলতে পারবে, গিয়ে তারা সবাই কাজ পাবে কিনা, এবং পাশাপাশি আপনার ওখানে যে বিপুল পরিমাণ কর্মী আমাদের রয়েছে অনিয়মিত, যারা নথিন, তাদেরকে আপনি কোন বৈধকরণ প্রক্রিয়া আনতে পারবেন কিনা। মালয়েশিয়ার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখে, বিশেষ করে ব্যবসায়ীরা যারা আছে
তারা দরকার হলে ওখানকার যে নিয়োগকর্তা আছে তাদের মাধ্যমে খোঁজ খবরটা নেবে। আমাদের দূতাবাসও সেটা ভেরিফাই করতে পারে যে নিয়োগকর্তারা যা বলছে তাদের ওখানে নেওয়ার জন্য কি কি খরচ লাগতে পারে। সরকারি নিয়ন্ত্রণ থাকলে তাহলে। অন্যদিকে জনশক্তি রপ্তানিকারকরা বলছেন সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার চালু করতে উদ্যোগ নিতে হবে দুদেশের সরকারকে। কর্মীদের স্বার্থ সংরক্ষণ করতে হবে, কম খরচে যেমন কর্মীরা যাওয়ার সুযোগ পায়, তেমনি এই সেক্টরে যারা ব্যবসায়ী আছে এই ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। কারণ এই ব্যবসায়ীদের কারণেই এখন 1.5 কোটি মানুষ কিন্তু বিদেশে বিভিন্ন দেশে কাজ করছে। সুতরাং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ না করলে কিন্তু যদি কোন কতিপয় ব্যক্তি গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করে তাহলে কিন্তু শ্রমবাজার কখনো সাস্টেইনেবল হবে না। নেপালের ব্যবসায়ীরা কত রিঙ্গিত করে কত দিয়া একটা কাজ ওখান থেকে ওরা কিনে ওরা লোক পাঠাচ্ছে। যদি এই জিনিসটা আপনারা বাস্তবসম্মতভাবে জিনিসটা আপনারা তুলে ধরতে পারেন বা সরকার জিনিসটা অনুধাবন করে একটা বাস্তব ভিত্তিক অভিবাসন ব্যয় তৈরি করে, আমার মনে হয় এটা উভয়ের জন্য ভালো হবে। এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে মালয়েশিয়ার শ্রমবাজারের নানান দিক পর্যালোচনা করছে সরকার। এই প্রক্রিয়াটাকে ট্রান্সপারেন্ট করার জন্য আমাদের যে এমইউ 2 দেশের সাথে সেখানে কিছু সংশোধনী আনা প্রয়োজন, যেটা 2 দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটি করবে, সেই বিষয়ে সম্মত হয়েছে। তো এই কাজগুলো টেকনিক্যাল কাজগুলো সমাধানের পরে আশা করি মালয়েশিয়ার মার্কেটটা ওপেন হবে। শ্রমবাজার নিয়ে চলতি মাসে বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ কারিগরি ওয়ার্কিং কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত নবম বেতন কমিশনের সুপারিশের আলোকে চলতি অর্থ বছর থেকেই বাড়ানো হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন। তবে ভাতার জন্য অপেক্ষা করতে হবে আরও 1 বছর। এমন সিদ্ধান্ত সুপারিশ বাস্তবায়ন পর্যালোচনা কমিটির, যা চূড়ান্ত অনুমোদন পাবে মন্ত্রিসভার বৈঠকে। সাজ্জাদুল হকের রিপোর্ট। দীর্ঘ 1 দশক পর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। বিদ্যমান গ্রেড 20টি বহাল রেখে নবম বেতন কমিশনের সুপারিশ ছিল বেতন ভাতা 100 থেকে 140% পর্যন্ত বৃদ্ধি। কমিশনের সুপারিশ বলছে সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে করা উচিত 20,000 টাকা, আর সর্বোচ্চ বেতন কাঠামো নির্ধারিত 78,000 টাকা থেকে বাড়িয়ে সুপারিশ করা হয় 1,60,000 টাকা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য বলছে বর্তমানে সরকারি কর্মচারীর সংখ্যা 14 লাখ, 9 লাখ রয়েছে পেনশনভোগী, যে খাতে বছরে সরকারের গুনতে হচ্ছে 1,31,000 কোটি টাকা। নতুন কাঠামো বাস্তবায়ন করতে বাড়তি দরকার 1,06,000 কোটি টাকা। এখন বেতন স্কেল দেওয়ার মতন অত আর্থিক সক্ষমতা নাই। 15 যে পে স্কেলটা আছে ওর পরে যেই মূল্যস্ফীতিটা হয়েছে এইটাকে সমন্বয় যদি করে, সমন্বয় করে যেই স্কেলে দাঁড়ায়, যেই টাকা দাঁড়ায় ওই পরিমাণে যদি বেতনটা নির্ধারণ করে, এইটা অত্যন্ত যৌক্তিক হবে। সেই সুপারিশ ধরেই এগোচ্ছে বর্তমান সরকার। গত এপ্রিলে গঠন করা হয় সুপারিশ পর্যালোচনা কমিটি, যাদের পর্যবেক্ষণ বলছে প্রয়োজনীয় অর্থের যোগান নিয়ে চ্যালেঞ্জ রয়েছে খানিকটা। তাই হুবহু বাস্তবায়ন করা যাচ্ছে না বেতন কমিশনের সুপারিশ। যেখানে নিচের স্তরের কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির সুপারিশ ঠিক থাকছে, কমছে উপরের স্তরের কর্মচারীদের। আর চলতি অর্থবছরে দেয়া হবে মূল বেতন, ভাতা যোগ হবে পরের অর্থবছরে। বিষয়টি চূড়ান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে। আমাদের বেতন স্কেলে সবচেয়ে সমস্যা হলো নিম্ন গ্রেড আর উচ্চতর স্কেলের ব্যবধানটা। যদি উচ্চতর গ্রেডগুলিতে বেতনের হারটা কম রাখে, বৃদ্ধির হারটা, আর নিম্ন গ্রেডের এদের যদি বৃদ্ধির হারটা বেশি হয় তাহলে ব্যবধানটা কমে আসবে। চলতি 2026-27 অর্থবছরে কর্মকর্তা কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ 89,836 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা গেল অর্থবছর থেকে প্রায় 55,000 কোটি টাকা বেশি। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা।